Hello and welcome to another video of Career Map Online. আশা করছি আমার আগের ভিডিওসগুলো তোমরা দেখেছো যেখানে আমরা আমাদের হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে প্রি হিস্টোরিক এরা। আজ যেটা আমরা করব সেটা হচ্ছে we will move on to the second chapter which is, আশা করছি এই ফার্স্ট পিকচারটা দেখেই তোমরা বুঝে গেছো, দ্যাট ইজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো এই ভিডিওটাতে যদি তোমরা ফার্স্ট টাইম আমাকে দেখো, আমি আগেই বলে দিচ্ছি আমার নাম হচ্ছে সায়নী ম্যাম এবং আমি ক্যারিয়ার ম্যাপ অনলাইনে হিস্ট্রি পড়াচ্ছি। ফার্স্ট চ্যাপ্টার ইজ অলরেডি ডান, প্রি হিস্টোরিক এরা। সেখানে আমি ডিটেলসে চেষ্টা করেছি যতটা তোমাদের লাগে তিনটে ফেজকেই ডিসকাস করা। ইনফ্যাক্ট আমরা মেগালিথিক আর হচ্ছে চালকোলিথিক কালচারটাকেও ডিসকাস করেছিলাম। তার সাথে আশা করছি তোমরা এতদিনে মকের বা হচ্ছে রিভিশন কোয়েশ্চেন্সগুলোও পেয়ে গেছো অন প্রি হিস্ট্রি। সো ওইগুলো করে আমার মনে হয় যদি তোমরা সেকেন্ড চ্যাপ্টারে আসো দ্যাট উড বি বেনিফিশিয়াল। তার কারণ আমি আগের ভিডিওতেও বলেছি যে বই যখন আমরা একটা পড়ি বা গল্প যখন আমরা স্টার্ট করি, ফার্স্ট চ্যাপ্টার না পড়ে আমরা সেকেন্ড চ্যাপ্টারে গেলে কোনো ক্যারেক্টারাইজেশন বুঝবো না। ঠিক সিমিলারলি হচ্ছে হিস্ট্রিও তাই। হিজ স্টোরি, তো এই স্টোরির সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা আমরা স্টার্ট করব। আগেন ইন্দাস ভ্যালি কিন্তু ইজ পার্টলি অ্যান ইম্পর্ট্যান্ট, পার্টলি নট সো ইম্পর্ট্যান্ট আ চ্যাপ্টার। তো আমি চেষ্টা করেছি একটা কনসাইজ ম্যানারে তোমাদেরকে জিনিসগুলোকে সিম্পলভাবে বোঝানো, সো দ্যাট যারা হচ্ছে নন হিস্টোরিয়ানস বা হিস্ট্রির যাদের ব্যাকগ্রাউন্ড নেই তারাও অ্যাটলিস্ট কিছুটা বুঝতে পারবে অফ দিস সেকেন্ড চ্যাপ্টার। সো let us move on to the next chapter and that is Indus Valley Civilization. The first thing যেটা আমাদেরকে এখানে দেখতে হবে সেটা হচ্ছে the year. We start the Indus Valley Civilization from 3300 BCE to 1300 BCE. আচ্ছা, এবারে এই পিরিয়ডের ব্যাপারে আরেকটু বলে নিই, দেন আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ব্যাপারে বলবো। ইন্দাস ভ্যালি যখনই আমরা পড়ি দুটো জিনিস আমাদেরকে আগে একটু বুঝে নিতে হবে। নাম্বার ওয়ান, আমি আমার আগের ভিডিওতে একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে অন দ্য বেসিস অফ দ্য সোর্সেস আমাদের হিস্ট্রিকে তিনটে ভাগে ভাগ করা হয়, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি অ্যান্ড দেন হিস্ট্রি। তো প্রি হিস্ট্রি ইজ ডান। প্রি হিস্ট্রি যেখানে আমরা মোস্টলি আর্কিওলজিক্যাল আর্টিফ্যাক্টসগুলোকে বেস করে আমাদের হিস্ট্রিটাকে রিকনস্ট্রাক্ট করে থাকি। এইখানে যেটা আমরা করব, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টাইম যেটাকে প্রোটো হিস্ট্রি বলা হয়। প্রোটোর মানেই হচ্ছে দ্য স্টার্ট অফ সামথিং বা প্রি বলতে পারো। তো এইখানে আমরা যেটা করব, আবার আমরা হচ্ছে আর্টিফ্যাক্টস, এখানে তোমরা দেখবে যে টয়েস, বিল্ডিংস বা হচ্ছে দ্য রিমেন্স অফ দ্য সিটিজ, তাদের স্ট্রিটস, ড্রেনস, এইগুলোর ওপরে বেস করে আমরা আমাদের নলেজটাকে এস্টাবলিশ করার চেষ্টা করি, আমাদের হিস্ট্রিটাকে এস্টাবলিশ করার বা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করি। বাট এইখানে স্ক্রিপ্ট ইজ অ্যাভেলেবল। আমরা জানি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সিলস পাওয়া যেত, আমরা মানে গুগলে সার্চ করলেই এই জিনিসটাকে পেয়ে যাই, সিলস পাওয়া যেত। অ্যান্ড সিলস আর আ মেজর সোর্স অফ স্ক্রিপ্ট। হোয়াট ইজ স্ক্রিপ্ট? আমরা দুরকম জিনিস ইউজ করে থাকি। একটা হচ্ছে কথা বলার জন্য যে ভাষাটা, যেটা আমরা ইংলিশে ল্যাঙ্গুয়েজ বলতে পারি, আর একটা হচ্ছে লেখার যে ভাষা, এই লেখার ভাষাটাকে আমরা স্ক্রিপ্ট বা লিপি যেটাকে আমরা বলে থাকি। তো এই স্ক্রিপ্ট ওয়াজ অ্যাভেলেবল এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, বাট আনফর্চুনেটলি যে স্ক্রিপ্টটা অ্যাভেলেবল দোজ আর সিম্বলিক, পিক্টোগ্রাফিক, সিম্বলস, সাইন্স, এইগুলো দিয়ে তারা লিখত। তো সেটা আমাদের পক্ষে আপাতত টিল প্রেজেন্ট ডেসিফার করা যায়নি, সেটা আমরা বুঝতে পারিনি। তাহলে সেই ব্যাক টু স্কোয়ার ওয়ান, আমরা আমাদের হিস্ট্রি কীভাবে রিকনস্ট্রাক্ট করছি অফ দিস পিরিয়ড, আবার হচ্ছে আর্টিফ্যাক্টস। সো আর্কিওলজিক্যাল সোর্সেস দ্বারা আমরা কার্বন ডেটিং করে, C14 বলা হয় এই প্রসেসটাকে, এইটার দ্বারা যেহেতু আমরা রিকনস্ট্রাক্ট করছি এই হিস্ট্রিটাকে, তাই জন্য আমরা এটাকে প্রোটো হিস্টোরিক্যাল এজ বলে থাকি। সো বেসড অন সোর্স যদি আমরা দেখি, ইন্দাস ভ্যালি ইজ আ পার্ট অফ হোয়াট? প্রোটো হিস্টোরিক এজ। তার কারণ এখানে আর্কিওলজিক্যাল এভিডেন্সেস রয়েছে, বাট লিটারারি এভিডেন্সেস আর দেয়ার বাট নট ডেসিফার্ড। ওকে, সো এটা হলো প্রোটো হিস্ট্রি।
নেক্সট যদি তোমরা দেখো, এই সময়টাকে আমরা ব্রোঞ্জ এজও বলে থাকি। আমরা আগে দেখেছিলাম দ্য ফার্স্ট মেটাল যেটা ডিসকভার হয়েছিল দ্যাট ওয়াজ কপার। সো কপার এজ, চালকোলিথিক এরা চলে গেল। নেক্সট যেটা তোমরা চালকোলিথিক এজেও দেখবে যে লো গ্রেড ব্রোঞ্জ ওয়াজ ইউজড, এবং উইথ দ্য কামিং অফ দিস 3000 BCE অনওয়ার্ডস অ্যাপ্রক্সিমেটলি আমরা দেখি যে ব্রোঞ্জ ওয়াইডলি ইউজ হতে আরম্ভ করলো ইন ডিফারেন্ট টুলস, ডিফারেন্ট ওয়েপন্স, ডিফারেন্ট আইটেমস ইন দ্য সিটিজ অ্যান্ড টাউনস। তো এই কারণের জন্য আমরা এটাকে ব্রোঞ্জ এজের সময়টাতেও বলতে পারি। না, এই ব্রোঞ্জ এজ কি দিয়ে জানে বা হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ব্রোঞ্জ এজ? এই সময় শুধু একটা না, আমরা চারখানা সিভিলাইজেশন দেখতে পাই। সেইগুলোতে যাওয়ার আগে আমরা একটু বুঝে নিই হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড সিভিলাইজেশন। হোয়াট ইজ সিভিলাইজেশন? দেখো, আমরা হিউম্যান বিংস না, উই আর ভেরি কমপ্লেক্স। মাথায় কিছু থাকে, মনে কিছু থাকে, আমরা দেখাই কিছু। সো উই আওয়ারসেলভস, আমরা খুব কমপ্লেক্স একটা অর্গানিজম। ঠিক সেরকমই হচ্ছে আমাদের সোসাইটি ইজ অলসো ভেরি কমপ্লেক্স। আজ তুমি, আমি, আমরা সবাই একটা না একটা কমিউনিটি, একটা না একটা পাড়াতে বিলং করে থাকি, এবং আমি বলতে পারি না যে এভরিওয়ান ইজ সেম ইন আওয়ার সোসাইটি। তার কারণ হচ্ছে দিস এন্টায়ার সোসাইটি ইজ ভেরি কমপ্লেক্স। তো আমরা চালকোলিথিক টাইম অনওয়ার্ডস দেখেছিলাম যে মানুষেরা আস্তে আস্তে কী করছে না, ছোট ছোট কমিউনিটিস বা ছোট ছোট গ্রুপসে তারা একসাথে থাকতে আরম্ভ করলো, এবং সেখানে কি আসছে? ডিভিশন অফ লেবার আসছে। এ এগ্রিকালচার বা কাল্টিভেশন করছে, এ হচ্ছে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস, হার্ডিং করছে, আরেকজন ফিশিংয়ে যাচ্ছে, আরেকজন হান্টিং করছে। সো দের ইজ এ ডিভিশন অফ লেবার। এইখান থেকে স্টার্ট হয় আ নাম্বার অফ অকুপেশন। তো সিভিলাইজেশন হচ্ছে সেই সময়টা যখন সোসাইটিতে একটা কমপ্লেক্সিটি আসছে। কমপ্লেক্সিটি ইন হোয়াট? নাম্বার ওয়ান হচ্ছে অকুপেশন। আগে যদি তোমরা দেখো, স্পেশালি এখনও যদি আমরা রুরাল এরিয়াসে যাই, রুরাল মানে হচ্ছে গ্রাম, ভিলেজেস, এই রুরাল এরিয়াসে যদি আমরা দেখি, মেজরিটি পপুলেশন কোথায় না এগ্রিকালচার করে, কাল্টিভেশন। সে যেরকমভাবেই, মানে যেরকম ক্রপ হোক না কেন, দে কাল্টিভেট। কিন্তু সেই জায়গায় যদি তোমরা একটা শহরে এসে যদি তোমরা দেখো, সেখানে কিন্তু মেজরিটি একটা অকুপেশনে নেই, বিভিন্ন লোকেরা বিভিন্ন অকুপেশনে রয়েছে। সো সিভিলাইজেশন ইজ ওয়েন ইউ হ্যাভ আ কমপ্লেক্স সোসাইটি বেসড অন আরবান টার্মস। এই আরবান মানেই হচ্ছে কি, এখন টাউনস অ্যান্ড সিটিজ আর বিন মেড। আবার এটা ভেবো না যে এখনকার যেরকম শহরগুলো আছে সেরকম, হ্যাঁ, এত বড় বড় বিল্ডিং, কোনো গাছপালা নেই, সেরকম না। টাউনস অ্যান্ড সিটিজ অলসো মিন যেখানে হচ্ছে কি না, মানুষেদের প্রাইম অকুপেশন, চিফ অকুপেশনটা হচ্ছে কাল্টিভেশন হবে না। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ অকুপেশন। তোমার আমার আশেপাশে যদি আমরা দেখি, বিভিন্ন মানুষেরা বিভিন্ন কাজ করে থাকে। আমি যেরকম টিচার, কেউ ডক্টর হবে, কেউ লয়ার হবে, কেউ এখনও ফ্যাক্টরিতে কাজ করছে, কেউ এখনও চাষ করছে, ইত্যাদি ইত্যাদি। তো সেরকমই এই সময়টাতে ব্রোঞ্জ এজ থেকে আমরা দেখি যে মানুষেরা একটা কমপ্লেক্স সোসাইটি তৈরি করতে আরম্ভ করলো বেসড অন দ্য আরবান টার্মস। এখানে নতুন নতুন অকুপেশন দেখছি আমরা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আ সেন্স অফ ট্রেড, আদান প্রদান করার যে ব্যাপারটা সেটা স্টার্ট হচ্ছে। হয়তো এখনও পর্যন্ত টাকা বা যেরকম এখন আমরা কারেন্সি নোট দিয়ে এক্সচেঞ্জ করি সেরকম না, বাটার সিস্টেম, বা হয়তো কিছু কাইন্ড অফ কয়েন্স, নট এক্স্যাক্টলি দ্য সোনার বা রূপোর কয়েন। ইট ক্যান বি ইভেন ধরো ছোট ছোট যে জেম স্টোনসগুলো আছে যেগুলো লোকালি পাওয়া যায়, বা বিডস, এইগুলো দিয়ে তারা হচ্ছে এক্সচেঞ্জ করছে, বা দের ইজ এ সেন্স অফ ট্রেড, এক্সচেঞ্জ হচ্ছে। নাম্বার টু হচ্ছে এইখানে শহরে দেখবে মেজরিটি পিপল দে আর ইনটু আদার অকুপেশন, আর বাইরে থেকে, শহরের বাইরে যে জায়গাগুলো যেগুলোকে আমরা সাবারবান এরিয়াস বলে থাকি, সেই জায়গাগুলো থেকে বা আশেপাশের যে গ্রাম আছে সেখান থেকে মানুষেরা হচ্ছে ক্রপস নিয়ে আসবে। তো এইখানে কি হচ্ছে, আবার ওই ট্রেড, বাইরে থেকে মানুষেরা বা গ্রামের মানুষেরা এখানে শহরে এসে তারা ইন দেয়ার সেন্স তারা হচ্ছে এক্সচেঞ্জ করছে ক্রপস বা গ্রেনস, আর ইন রিটার্ন তারা টাকা বা কিছু বেনিফিটস পাচ্ছে। সো দের ইজ আ সেন্স অফ এক্সচেঞ্জ। নাম্বার থ্রি, আ ফর্ম অফ গভর্নমেন্ট।
হয়তো আমরা খুব ক্লিয়ারলি এটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে দেখবো না, বাট তোমরা যদি অন্যান্য একই কন্টেম্পোরারি সিভিলাইজেশনস দেখো, এই যে ম্যাসিভ যে আর্কিটেকচারাল ওয়ার্কগুলো হতো উইচ ওয়ার ভেরি ইউনিফর্ম, এটা কিন্তু কেউ না কেউ দেয়ার হ্যাজ টু বি সামওয়ান অ্যাট দ্য টপ। রাজা না হলেও রাজার মতন কারুকে কাজ করতে হতো, এবং সেই কারণের জন্য আমরা বলি যে এই সিভিলাইজেশন হচ্ছে এমন একটা সময় যেখানে গভর্নমেন্ট হয়, where there are রুলস রেগুলেশন। তুমি আমি যখন পাড়াতে থাকি আমরা ডেফিনেটলি কিছু না কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে থাকি, নিশ্চয়ই আমরা নিজেদের মনের মতন, তাহলে তো আমি রাত্রি 12টার সময় গাঁক গাঁক করে মিউজিক চালিয়ে দিয়ে নাচতেই পারি, বাট সেটা তো করা যায় না। দেয়ার আর সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস, এবং এটা কে তৈরি করে? গভর্নমেন্ট। এখন যেহেতু এটা প্রেজেন্ট টাইম, উই হ্যাভ আ স্ট্রাকচার্ড গভর্নমেন্ট, কিন্তু এই সিভিলাইজেশনসগুলোতেও কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ হেডস, যারা হয়তো একটা গভর্নমেন্ট চালাতো বা দে ইউজ টু রুল ওভার দ্য ডিফারেন্ট পিপল, এই কনসেপ্টটা কিন্তু ছিল। এছাড়াও হচ্ছে সিম্বলিক সিস্টেম অফ কমিউনিকেশন। ন্যাচুরালি কমিউনিকেট করি, হাই হ্যালো হাউ আর ইউ আমরা সবাই মুখে বলি, বাট সেটাকে যখন আমরা লিখছি, উই আর রাইটিং দ্যাট ডাউন ইন সিম্বলস। আমরা মানে অক্ষরগুলো কি, অক্ষরগুলো এক একটা আমাদের সাইন্স, আমাদের সিম্বলস। তো একটা সিম্বলিক মানে হচ্ছে একটা স্ক্রিপ্ট থাকতে হবে, একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন আমাদের ল্যাঙ্গুয়েজের থাকতে হবে। সো ডেফিনেটলি স্ক্রিপ্ট ওয়াজ অ্যাভেলেবল, এবং একটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, হায়ার কাস্ট, লোয়ার কাস্ট, রিচ পুয়ার, এনিথিং, একটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন মানে হচ্ছে হায়ারার্কি, সিঁড়ি, কেউ ওপরে কেউ মাঝখানে কেউ নিচে, বা কেউ ওপরে কেউ নিচে, এরকম টাইপের একটা কনসেপ্ট থাকে ইন দ্য সোসাইটি। তো এই সব কটা যখন একসাথে আসে, ডেফিনেটলি একটা কমপ্লেক্স সিস্টেম তৈরি হয়, এবং এই কমপ্লেক্স সিস্টেমটাকেই আমরা সিভিলাইজেশনস বলে থাকি। সো সিভিলাইজেশন হচ্ছে একটা কমপ্লেক্স হিউম্যান সোসাইটি, যেটার মধ্যে হচ্ছে ডিফারেন্ট কালচারাল টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস হবে, একটা ফর্ম অফ গভর্নমেন্ট দেখবে, কিছু সিস্টেমস অফ ওয়ার্ডস বা স্ক্রিপ্ট দেখতে পাবে, ইত্যাদি ইত্যাদি। সো দিস ইজ হোয়াট সিভিলাইজেশন ইজ অল অ্যাবাউট। এবং এরপর থেকে আমরা যেটুকানি আজকের করব, দেখবে এখানে কিন্তু এই জিনিসগুলো তোমরা বারবার অ্যাজ অ্যান এক্সাম্পল পাবে, যেটা কিন্তু আমাদেরকে হেল্প করবে ইন অর্ডার টু প্রুভ যে হ্যাঁ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ইনডিড an urban civilization of the Bronze Age. So this is what civilization is all about. এবারে যদি আমরা পুরো ওয়ার্ল্ডের একবার যদি ম্যাপটাকে দেখি, ডিউরিং দিস টাইম, এই ইন অ্যান্ড অ্যারাউন্ড 5000 BCE থেকে স্টার্ট করে 4000 বলো, 3000 বলো, এই যে টাইমটা যেটাকে আমরা ব্রোঞ্জ এজও বলে থাকি, এইখানে 4টে প্রিডমিনেন্ট সিভিলাইজেশনস আমরা দেখে থাকি। এই 4টে সিভিলাইজেশনেরও কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। হোয়াট আর দিস সিভিলাইজেশন? আমি যদি লেফট টু রাইট যাই অফ মাই সাইড, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ইজিপশিয়ান সিভিলাইজেশন। এই ইজিপশিয়ান সিভিলাইজেশন হচ্ছে নাইল ভ্যালি, মানে হচ্ছে রিভার নাইলের ওপরে বা রিভার নাইলের ব্যাঙ্কে এটা তৈরি হয়েছিল। সো ইট ইজ ইন ইজিপ্ট। নেক্সট হচ্ছে দ্য মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, খুব ফেমাস একটা সিভিলাইজেশন, যেটা আমরা মডার্ন ডে ইরাকে দেখতে পাবো, এবং এইটা হচ্ছে টাইগ্রিস আর ইউফ্রেটস দুটো রিভার ছিল, তার মাঝখানের যে জায়গাটা সেইখানে হচ্ছে স্টার্ট হয়েছিল। নাম্বার 3 ডেফিনেটলি আমাদের ভেরি ওন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর দ্য হারাপ্পান সিভিলাইজেশন। এবার এইটাকে আমরা ইন্দাস সরস্বতী ভ্যালিতে বলি, তার কারণ হচ্ছে দ্য মেজর রিভার্স যেটা হারাপ্পান সিভিলাইজেশনে ছিল সেটা হচ্ছে ইন্দাস, তার 5টা ট্রিবিউটারিজ, আর হচ্ছে সরস্বতী রিভার। এই কারণের জন্য এটাকে আমরা ইন্দাস সরস্বতী ভ্যালিতে গড়ে উঠতে দেখি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য চাইনিজ সিভিলাইজেশন, যেটা হচ্ছে চায়নাতে অবভিয়াসলি ওয়াংহো রিভার ভ্যালিতে এটাকে আমরা দেখি। তো এই 4টে নাম বলার সময় যে আমি জিনিসটা মেনশন করলাম, এখান থেকে একটা ক্যারেক্টারিস্টিক্স তো বোঝা গেল, দিজ আর অল হোয়াট রিভার ভ্যালি সিভিলাইজেশনস। এবারে কোয়েশ্চেন আসে যে ওয়াই রিভার ভ্যালি, ওয়াই নট সাম আদার প্লেসেস? একটা প্লেন ল্যান্ড হতে পারে, একটা প্লেটো রিজন হতে পারে। সেই রিভার
একটা ইম্পর্ট্যান্ট ওয়াটার সোর্স। আর আমরা সবাই জানি ওয়াটার ইজ মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার সার্ভাইভাল। ওয়াটার মানে জল ছাড়া, জলের অপর নামই হচ্ছে জীবন। এবং জল যে শুধু আমরা খাই বা পান করি সেটা নয়, কিন্তু জলের দ্বারা বিভিন্ন কাজ হয়। এগ্রিকালচার এক্সাম্পল 1, এক্সাম্পল 2 যদি আমি ট্রেড দেখে থাকি, রিভার্স ক্যান বি আ ভেরি গুড ট্রান্সপোর্ট আইটেম, যেখানে হচ্ছে মানে ওয়ান প্লেস টু আনাদার আমরা খুব ইজিলি আমরা জিনিসপত্র ট্রান্সপোর্ট করতে পারি, মানুষ প্লাস জিনিসপত্র, কার্গোজ অ্যান্ড পিপল। নেক্সট হচ্ছে এই রিভার্স থেকে আমরা ডেলি লাইফের যে বিভিন্ন কারণে আমরা ওয়াটার দরকার সেগুলোকে নিতে পারি। তো এই কারণের জন্য আমরা দেখি যে এই রিভার ভ্যালিজ ওয়্যার দ্য বেস্ট প্লেসেস, এবং রিভার ভ্যালির কিন্তু সয়েলটাও খুব ফার্টাইল হয়, তো এগ্রিকালচার আরও বেটার হবে। তো এই কারণের জন্য অল দিস 4 এনশিয়েন্ট সিভিলাইজেশনস তারা কিন্তু কোথায় না রিভার ভ্যালিতে স্টার্ট হয়েছিল। আর মাথায় রাখবে দিস আর অল দ্য ক্রেডলস অফ সিভিলাইজেশন, এদেরকে ক্রেডল অফ সিভিলাইজেশন বলা হয়। ক্রেডল মানে হচ্ছে দ্য স্টার্ট অফ সিভিলাইজেশন। এইখান থেকেই এখন যে আমাদের এত বড় বড় যে ডেভেলপমেন্টস হচ্ছে, এইটা কিন্তু স্টার্ট এইখান থেকে। নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক্স, দে ওয়ার অল আরবান। তোমরা যদি 4টে সিভিলাইজেশনেই দেখো, দেখবে দেয়ার ইজ এ কাইন্ড অফ টাউন প্ল্যানিং। হয়তো কোথাও বেশি ভালো, কোথাও হয়তো সেরকম না, বাট দেয়ার ইজ টাউন প্ল্যানিং। নাম্বার 2 ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিপ্ট। অল দ্য 4 সিভিলাইজেশন তাদের একটা স্ক্রিপ্ট ছিল, তারা লিখতো। হয়তো এখনো পর্যন্ত সেগুলো ডেসিফার হয়নি, বাট এভরিওয়ান হ্যাড দেয়ার ওন স্ক্রিপ্ট, তাদের সবাইকার একটা করে স্ক্রিপ্ট ছিল। ট্রেড, দে ইউজ টু ট্রেড, এক্সপোর্ট ইম্পোর্ট করতো। ইন্দাস ভ্যালি উইথ মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া উইথ ইন্দাস, বা মেসোপটেমিয়া উইথ ইজিপ্ট, এরকমভাবে কিন্তু ট্রেড রিলেশনসও ছিল। সো ওভারঅল এই সব কারণের জন্য উই ক্যান সে দ্যাট দে ওয়্যার আরবান সিভিলাইজেশন। অ্যান্ড নাম্বার 3, ডেফিনেটলি এদের যদি তোমরা একটা টাইম লাইন দেখো, দেখবে যে দে আর অল কন্টেম্পোরারি টু ওয়ান অ্যানাদার। আমি বলছি না যে সব একই দিনে স্টার্ট হয়েছে, আবার সেটা নয়। কন্টেম্পোরারি মানে হচ্ছে অলমোস্ট ইন দ্য সেম টাইম তারা হচ্ছে ডেভেলপ করছিল। কেউ হয়তো 3000, সে ফর এক্সাম্পল ইজিপশিয়ান সিভিলাইজেশন 3000 BCE-তে, সেইখানে চাইনিজ বা মেসোপটেমিয়ান হচ্ছে 5th মানে 5000 and 4000 BCE-তে। আমাদের এখানেও তুমি দেখলে 3300, সো দ্যাট ইজ অলসো অ্যারাউন্ড 3000 BCE। তো এই জন্যে দে আর অলমোস্ট কন্টেম্পোরারি, একে অপরের সমসাময়িকেরা, এবং দিজ আর অল দ্য ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। সো দিস ওয়্যার সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স যেগুলো হচ্ছে এই 4টে সিভিলাইজেশনকে এক করতে পারে। অলরাইট, কিন্তু আমাদের কি, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হবে হচ্ছে আওয়ার ভেরি ওন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা আমরা এই চ্যাপ্টারে ডিটেলসে করব। বাট ডেফিনেটলি এক একটা সিভিলাইজেশনের কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স রয়েছে। এবং তোমরা যদি কখনো তোমাদের মনে হয় যে হ্যাঁ হিস্ট্রি ইজ রিয়েলি ইন্টারেস্টিং, তোমরা এদের ব্যাপারেও জানতে পারবে, পড়তে পারো। দে আর অলসো ভেরি ইন্টারেস্টিং। দেখবে কীভাবে না বিভিন্ন মানে ইন ডিফারেন্ট কালারফুল ওয়েজ এরা কীভাবে ফ্লারিশ করছে ইন দেয়ার ওন ওয়েজ। বাট যেহেতু আমাদের চ্যাপ্টার হচ্ছে ইন্দাস ভ্যালি, উই উইল স্টিক টু দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ফর দিস চ্যাপ্টার। অলরাইট, চলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স পড়ার আগে আমি যখন মানে যাই পড়াই না কেন তোমাদেরকে সবসময় বলি যে এটার ব্যাপারে আগে একটুখানি ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড বা টাইমলাইনটা একটুখানি মাথায় রাখলে সুবিধা হয়। সো এখানে যদি আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ব্যাপারে পড়ি, তার আগে আমাদেরকে বুঝতে হবে যে একটা সিভিলাইজেশন কোনোদিন একদিনে গড়তে পারে না, একদিনে চেঞ্জও হতে পারে না, একদিনে ডেভেলপও করতে পারে না। তাহলে কি হবে না, দের ইজ এ ট্রানজিশন। এই ট্রানজিশনের ওপরে বেস করে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে হিস্টোরিয়ানসরা 3টে ভাগে ভাগ করে থাকে। দ্য আর্লি হারাপ্পান ফেজ, দ্য ম্যাচিওর হারাপ্পান ফেজ, আর একটা হচ্ছে দ্য লেট হারাপ্পান ফেজ। দ্য আর্লি হারাপ্পান ফেজটাকে আমরা 3300 থেকে অ্যারাউন্ড 2600 BC-র মধ্যে দেখতে পাই। এখানে তোমরা দেখবে যে দিস ইজ নট ভেরি মানে এটা হচ্ছে দ্য স্টার্টিং পয়েন্ট।
তো একদম যে হাইয়েস্ট ডেভেলপমেন্ট, হাইয়েস্ট অ্যাচিভমেন্টস অফ দ্য পিপল এটা কিন্তু দেখবে না। আস্তে আস্তে কিভাবে আরবান লাইফস্টাইলটা গড়ছে সেটা আমরা দেখব। আমরা দেখব দেয়ার ইজ আ হিউজ অ্যামাউন্ট অফ এগ্রিকালচার, হিউজ অ্যামাউন্ট অফ, আস্তে আস্তে মানুষেরা ট্রেড করতে শিখছে, আস্তে আস্তে মানুষেরা অন্যান্য অকিউপেশনে আস্তে আস্তে তারা নিজেদেরকে নিযুক্ত করছে। সো প্লেসেস যেরকম ধরো মেহেরগড় বা ধরো আমরি বা ধোলাভিরা, এইসব যে জায়গাগুলো, এই জায়গাগুলো দে আর ভেরি ফেমাস প্লেসেস, যেটা হচ্ছে আর্লি হারাপ্পান ফেজে তোমরা দেখতে পাবা, প্রি হারাপ্পান ফেজ। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ট্রানজিশন ফেজ। আমরা এর আগে কি করছিলাম, চালকোলিথিক পিরিয়ড করেছিলাম। তো চালকোলিথিক থেকে যখন আমরা এই সিভিলাইজেশনসগুলোতে আসছি, আবার একটা ট্রানজিশন দরকার। এই ট্রানজিশন ফেজটা হচ্ছে এই প্রি বা দ্য আর্লি হারাপ্পান ফেজ। আস্তে আস্তে এরা হচ্ছে নিজস্ব একটা কালচার এবং নিজেদের টেকনোলজিগুলোকে ডেভেলপ করছে ইন অর্ডার টু বিকাম একটা সিভিলাইজেশন। আমরা সবচেয়ে বেশি যেটা ফোকাস করি যখনই আমরা কেউ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কথা বলি, ইজ দ্য ম্যাচিওর হারাপ্পান ফেজ। এই সময় ডেভেলপমেন্ট ইজ আপ টু দ্য মার্ক, একদম মোটামুটি ভালোই ডেভেলপমেন্ট হয়ে গেছে। মানুষেরা ট্রেড করছে, একটা টাউন প্ল্যানিং দেখা যাচ্ছে, দের ইজ এক্সচেঞ্জ। ইনফ্যাক্ট শুধু এগ্রিকালচার না, ইরিগেশন সিস্টেমসগুলোও স্টার্ট হয়ে গেছে। আমরা যখন চ্যাপ্টারে আরও আগাবো, উই উইল টক অ্যাবাউট দ্য ইরিগেশন সিস্টেম অলসো। ক্যানেলস কাটা হচ্ছে, ডাইকস কাটা হচ্ছে, দেয়ার আর নাম্বার অফ ওয়েলস। মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যদি তোমরা জায়গাগুলো দেখো, সে ফর এক্সাম্পল লোথল বা মহেঞ্জোদারো, এইসব জায়গায় দেয়ার আর নাম্বার অফ ওয়েলস। ইনফ্যাক্ট এভরি হাউসেস, এক একটা বাড়িতে হয়তো ওয়েল দেখা যেত। সো এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে আমাদের ডেভেলপমেন্টস, যেগুলো আমরা এই ম্যাচিওর হারাপ্পান ফেজে দেখতে পাই। এটা টাইমিংটা কি না, অ্যারাউন্ড 2600 টু 1900 BCE। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে দ্য লেট হারাপ্পান ফেজ, যেটাকে আমরা 1900 টু 1300 BCE বলে থাকি। দিস ইজ অগেন একটা ট্রানজিশন ফেজ, আবার চেঞ্জেস হচ্ছে। এবার কি চেঞ্জ হচ্ছে, যেরকম প্রি হারাপ্পান বা আর্লি হারাপ্পানে আমরা দেখছিলাম যে সিভিলাইজেশনটা গড়ছে, ডেভেলপ করছে, ঠিক সেরকমই হচ্ছে লেট হারাপ্পানে আমরা দেখবো যে আস্তে আস্তে সিভিলাইজেশনটা কীভাবে ডিক্লাইন করছে বিভিন্ন কারণে। সেটা ফ্লাড হতে পারে, ড্রাউট হতে পারে, তোমার স্যালিনিটি অফ দ্য সয়েল ইনক্রিজ করছে, বিভিন্ন কারণে আমরা দেখি যে দেয়ার আর মানে টাইম যখন এই সিভিলাইজেশনটা আস্তে আস্তে ডিক্লাইন করছে, এই সময়টাতে হচ্ছে আমরা লেট হারাপ্পান ফেজ বলি। এবং এরপরেই কিন্তু আমরা ভেদিক এজ অ্যান্ড দেন দ্য মহাজানাপদাস উইল কাম। এইভাবে এই ট্রানজিশনটা আগাচ্ছে। সো আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো, আমাদের প্রাইম ফোকাস হবে কোনটা, দ্য ম্যাচিওর হারাপ্পান ফেজ, যেটা তোমরা এইখানে দেখতে পাচ্ছ। এবং এই ম্যাচিওর হারাপ্পান ফেজের কিছু যদি আমরা ফেমাস সাইটস যেগুলো এসক্যাভেটেড হয়েছে, স্পেশালি হচ্ছে ইন অ্যান্ড অ্যারাউন্ড পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া যদি দেখো, তাহলে হচ্ছে ডেফিনেটলি হারাপ্পা, উইচ ওয়াজ দ্য ফার্স্ট সাইট টু বি ডিসকভার্ড। নাম্বার 2 মহেঞ্জোদারো। আর একটা খুব ইম্পর্টেন্ট, আমরা যে টাউন প্ল্যানিং বলে থাকি না, ইন্দাস ভ্যালি বলা মানেই আমরা সবচেয়ে আগে জানি টাউন প্ল্যানিং। এই যে টাউন প্ল্যানিংয়ের যে পুরো কনসেপ্টটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা হারাপ্পা থেকে পাই না। হারাপ্পা ডেফিনেটলি ইজ দ্য ফার্স্ট সাইট টু বি ডিসকভার্ড, টু বি এসক্যাভেটেড। কিন্তু যে আমরা টাউন প্ল্যানিংয়ের পুরো ডিটেলসগুলো জানি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেসড অন মহেঞ্জোদারো। অ্যান্ড দেন দেয়ার আর আদার সাইট, যেরকম ধরো আমাদের লোথল হয়ে গেল, যেখানে আমরা ডকইয়ার্ড পাই। এটা একটা পোর্ট টাউন বলতে পারো, যেখান থেকে প্রচুর অ্যামাউন্টে ইম্পোর্ট এক্সপোর্ট হতো। আমাদের কালীবাঙ্গান রয়েছে, চানহুদারো। চানহুদারো ইজ ভেরি ফেমাস ফর আর্ট, মানে বিভিন্ন বিড ওয়ার্ক, বিডের জুয়েলারি, বিডস দিয়ে বিভিন্ন কাজ, এটা হচ্ছে চানহুদারোতে হতো। চানহুদারোতে বড় বড় ওয়্যার হাউসেস পাওয়া গেছে যেখানে বিড ওয়ার্ক করা হতো।
নেক্সট হচ্ছে ধোলাভিরা। আজ তো গুজরাট যেই যায় অলমোস্ট মানে রান অফ কাচের আগে আশেপাশে যারাই যায় তারা ধোলাভিরা ডেফিনেটলি তারা ভিজিট করে। ওয়ান অফ দ্য মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ গুজরাট হচ্ছে এখন ধোলাভিরা। সো ধোলাভিরা, ইভেন বানাওয়ালি, রাখিগড়ি, এরা হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট সাইটস অফ দ্য ম্যাচিওর হারাপ্পান এরা, যেগুলোকে আমরা ইন দ্য লেটার পার্ট অফ দ্য চ্যাপ্টার আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। তার কারণ অনেক সময় তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো দেখো, অনেক সময় কিছু একটা ক্যারেক্টারিস্টিক্স তুলে বলে যে কোন জায়গা থেকে, কোন সাইট থেকে এটা পাওয়া গেছে। তো এই কারণের জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট সাইট, নট অল, নাম্বার অফ সাইটস আর দেয়ার স্টিল এক্সক্যাভেটেড, মানে এভরি ডে এক্সক্যাভেশনস হচ্ছে, নতুন নতুন ডিসকভারিজ হচ্ছে। তো এই কারণের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট সাইটস আমরা চুজ করব লেটার পার্ট অফ দ্য চ্যাপ্টারে। সেখানে আমরা ডিসকাস করব যে এটা কেন ফেমাস, সিগনিফিকেন্স কী, তার ক্যারেক্টারিস্টিক্স কী, যাতে আমরা কোয়েশ্চেন্সগুলোকে ব্যাং অন আনসার করতে পারি। সো দিস আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট সাইটস যেটা আমরা ম্যাচিওর হারাপ্পান ফেজে পাবো। ম্যাচিওর হারাপ্পান ফেজের টাইম লাইনটা কি আবার আমি বলে দিচ্ছি, 2600 to 1900 BCE, এই টাইমটাতে আমরা ম্যাচিওর হারাপ্পান ফেজ বলে থাকি। নাও লেট আস গেট ইনটু দ্য লোকেশন। যখনই আমরা একটা জায়গার ব্যাপারে পড়ি, ডেফিনেটলি নাম্বার ওয়ান জিনিস যেটা আমাদেরকে জানতে হবে লোকেশন। তখন লোকেশনের ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। ফর আস যদি আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেশন দেখি, তিনটে মেজর কান্ট্রিজ এখানে আছে। নাম্বার ওয়ান হচ্ছে আফগানিস্তান, নাম্বার টু হচ্ছে পাকিস্তান, অ্যান্ড ডেফিনেটলি আমাদের ভেরি ওন ইন্ডিয়া এখনকার দিনের। আবার আমি বলছি, যে সময়কার আমরা কথা বলছি সেখানে কিন্তু কোনো ডেজিগনেটেড আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া নেই। আমরা জানি যে ইন্ডিয়া আর পাকিস্তান হয়েইছে 1947-এ। সো এই সময়টা ইজ বেসিক্যালি আমরা যেটা দিয়ে বুঝবো সেটা হচ্ছে দ্য রিভার ভ্যালি। কোন রিভারের ওপরে বা কোন রিভার ভ্যালিতে আমরা হচ্ছে এই সিভিলাইজেশনটা দেখি। তো আমি অলরেডি বলে দিয়েছি যে ইন্দাস রিভার যেটা ছিল সেটার ওপরে বা সেটার ব্যাঙ্কসে আমরা এই পুরো সিভিলাইজেশনটা গ্রো করতে দেখি। তো মানে বেসিক কনসেপ্ট হচ্ছে কি না, নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, সিম্পলেস্ট লোকেশন হচ্ছে নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, যেটা এখন আমরা দেখি যে পাকিস্তান, আফগানিস্তান এগুলো সব হয়ে গেছে। আগে দেওয়ার অল ওয়ান অখণ্ড ভারত যেটাকে আমরা বলে থাকি, ভারতবর্ষা। তো ওইটার যে নর্থ ওয়েস্টার্ন পার্ট ছিল সেইখানে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটাকে গ্রো করতে দেখি, ডেভেলপ করতে দেখি। যেরকম নাম সাজেস্ট করছে ইন্দাস ভ্যালি, তার মানে ডেফিনেটলি অন দ্য ব্যাঙ্কস অফ রিভার ইন্দাস এবং তার পাঁচখানা ট্রিবিউটারিজ রাভি, বিয়াস, সতলেজ, ঝেলাম অ্যান্ড চেনাব। আরেকটা যেটা রিভার ছিল সেটাকে আমরা সরস্বতী রিভার বলি। সরস্বতী রিভারের স্টোরিটা কি, সরস্বতী রিভার হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড রিভার। বাবা আন্ডারগ্রাউন্ড রিভার মানে এটা না যে আন্ডার দ্য গ্রাউন্ড রিভারটা ছিল, না। মোস্ট অফ দ্য রিভার যেটা হয় তারা হচ্ছে মাউন্টেনিয়াস এরিয়া বা হচ্ছে তোমার বড় বড় মাউন্টেন্সের ওপর থেকে কোনো না কোনো গ্লেশিয়ার থেকে তারা স্টার্ট হয়। গঙ্গা যেরকম গঙ্গোত্রী থেকে, তো সেই গ্লেশিয়ারের যে স্নোটা থাকে, যে বরফ থাকে, সেটা যখন মেল্ট করে, গলে যখন, তখন সেখান থেকে ওয়াটার আসে এবং সেই জলটাই হচ্ছে ফ্লো করে থ্রু দ্য রিভার। সরস্বতীর যে অরিজিন সেটা হচ্ছে আন্ডার দ্য গ্রাউন্ড। তো এই কারণের জন্য যখন ওয়াটার টেবল আন্ডার দ্য গ্রাউন্ড কমতে আরম্ভ করলো, সরস্বতীও ড্রাই আপ হয়ে গেল, সেটা শুকিয়ে গেল। তো সেই কারণের জন্য এখন আর আমরা গেলে সরস্বতী রিভার পাই না, বাট ডেফিনেটলি ইন্দাস এবং তার যে আরও 5খানা ট্রিবিউটারি আছে সেটাকে আমরা ডেফিনেটলি পাই। সো এই যে এরিয়াটা, এই এরিয়াটাতে আমরা দেখি যে দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাড স্টার্টেড। এবারে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে দ্য এক্সটেন্ট, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এক্সটেন্ট যদি আমরা বলি, আমরা ডেফিনেটলি কিছু কিছু সাইট দিয়ে সেটার এক্সটেন্টটাকে মাপতে পারি। যেরকম ধরো আমি যদি এখন বলি আমার বাড়ির এক্সটেন্ট কি, তো আমি ডেফিনেটলি একটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের একটা ডাইরেকশনে কি কি লাস্ট পয়েন্ট আছে আমি সেটাকে বলতে পারি। সিমিলারলি এই সিভিলাইজেশনের যদি আমাকে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট কেউ জিজ্ঞেস করে, ইস্টে আমরা কি পাবো না আলমগীরপুর,
যেটা উত্তরপ্রদেশে আছে। তো যদি তোমরা স্টেট ধরো, উত্তরপ্রদেশ ইজ দ্য লাস্ট স্টেট যেটা অবধি আমরা সাইটস পেয়েছি আপাতত। আমি আবার বলছি, এখনও পর্যন্ত অ্যাট দ্য ভেরি প্রেজেন্ট, যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, যখন তোমরা আমাকে দেখছো, এখনও কিন্তু এই ইন্দাস ভ্যালি সাইটসগুলোর আশেপাশে কিন্তু এখনও এক্সকাভেশনস চলছে। তো হতেই পারে পরের দিন তোমরা একটা নতুন সাইটের কথা জানতে পারবে। তো ফর দ্য টাইম বিং ইস্টে হচ্ছে আলমগীরপুর, উত্তরপ্রদেশে যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে আমাদের ইস্টার্ন বর্ডার। যদি আমি ওয়েস্টে যাই, ওয়েস্টে যেটা আছে সেটা হচ্ছে বালুচিস্তানে সুতকা জেন্ডোর বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে আমাদের ওয়েস্টের বাউন্ডারি, এটা হচ্ছে বালুচিস্তানে। নর্থে যদি আমি যাই, সর্তুগাই হচ্ছে আফগানিস্তানে রয়েছে, দ্যাট ইজ আওয়ার নর্দার্ন বর্ডার। আর সাউথে যদি আসি, দামাবাদ বলে একটা জায়গা আছে ইন মহারাষ্ট্র, তার মানে বোঝা যাচ্ছে যে মহারাষ্ট্র টু আফগানিস্তান। সো ইটস আ হিউজ প্লেস। এত বড় জায়গা নিয়ে আমাদের এই পুরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা ডেভেলপ করেছিল। এবং এইটা কিন্তু যে একটা সময়কার সেটা নয়, ওভার দ্য 3 phases, প্রি, ম্যাচিওর অ্যান্ড দ্য লেট, এই 3টে ফেজের যদি আমরা এক্সটেনশন দেখে থাকি, দিস ইজ দ্য এক্সটেনশন, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এক্সটেনশন। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে খালি ইন্দাস এবং তার ট্রিবিউটারিজের আশেপাশে হয়েছিল সেটা কিন্তু না, পরবর্তীকালে ইন দ্য লেটার ফেজ এটা কিন্তু অ্যাজ ফার অ্যাজ মহারাষ্ট্র অবধি আমরা দেখতে পাই, এবং নিউ সাইটস এভরিডে আর বিন ডিসকভার। তো নেভার নো কি আরও হয়তো এই এক্সটেনশনটা বাড়তে পারে ইন নিয়ার ফিউচার। সো দিস ইজ দ্য জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট। দ্য নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য ডিসকভারি। এই পুরো সিভিলাইজেশনটা আমরা তো অলরেডি এত কিছু পড়লাম, লোকেশন কি, এক্সটেন্ট কি, কিন্তু এটা ডিসকভার কিভাবে হয়েছিল। সো যদি আমরা স্ট্রেট খালি ফ্যাক্টসগুলো দেখি, the civilization was first discovered during the time of Sir John Marshall in the year of 1921-22. 1921-এ একটা গ্রুপ গেছিল in order to discover the ruins of Harappa, এবং সেটা হচ্ছে was led by John Marshall, Rai Bahadur Dayaram Sahani, who is one of the very popular celebrated archaeologist of India, আর একটা হচ্ছে Madhu Sarup Vats। এনারা তিনজনে একটা গ্রুপ তৈরি করে দে হ্যাড স্টার্টেড অফ উইথ দ্য এক্সক্যাভেশনস অ্যাট হারাপ্পা, যেটা 1921-এ স্টার্ট হয়েছিল। 1922-তে আ ইয়ার লেটার আরেকজন ভেরি ফেমাস ইন্ডিয়ান আর্কিওলজিস্ট, যার নাম হচ্ছে রাখাল দাস ব্যানার্জি বা R.D. ব্যানার্জি, along with J.H. Mackay and again John Marshall, তারা হচ্ছে মহেঞ্জোদারো ফাইন্ড আউট করেছিল বা দে হ্যাড এক্সক্যাভেটেড মহেঞ্জোদারো। সো দিস ইজ ইন দ্য ইয়ার অফ 1921 আর এটা হচ্ছে 1922, and based on the excavations of 1921 and 22, 1924-এ জন মার্শাল, সে হচ্ছে তখনকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি ছিলেন ইন দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তিনি ঘোষণা করলেন যে such and such new civilization has been found out in India in the subcontinent, and তিনি হচ্ছেন পুরো ডিটেলসে তাদের এক্সক্যাভেশনস এবং তার যে ফাইন্ডিংসগুলো ছিল সেইগুলোকে তিনি ওয়ার্ল্ডের সামনে রাখলেন। অ্যান্ড দাস ইন্ডিয়া একদম লাইমলাইটে এসে গেল, যেখানে একটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলে একটা নতুন সিভিলাইজেশন স্টার্ট হলো। আর সেটা কোথায় না, দ্যাট ওয়াজ 3000 BCE থেকে। এবারে এটা কেন একটা ইম্পর্ট্যান্ট মাইলস্টোন ছিল আমাদের হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্টসে? দেখো, আমাদের এখানে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন স্টার্ট হয় আন্ডার দ্য ব্রিটিশার্স, দ্য ফার্স্ট লিডার বা দ্য ফার্স্ট জেনারেল যে ছিল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সে হচ্ছে আলেকজান্ডার কানিংহাম, যাকে আমরা ফাদার অফ আর্কিওলজি হিসাবেও জানি। অনেক সময় তোমাদের এই কোয়েশ্চেনটাও আসে। তো তিনি অ্যাকচুয়ালি 1870s-এ এই হারাপ্পার কিছু সিলস পেয়েছিল, যেখানে তিনি দেখেছিলেন একটা বুল আঁকা রয়েছে আর কিছু সিম্বলস রয়েছে, একটা ব্রোকেন সিল উনি পেয়েছিলেন। বাট
তিনি যখন আমাদের ইন্ডিয়ার হিস্ট্রিটাকে রিকনস্ট্রাক্ট করে অ্যাজ দ্য হেড অফ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তিনি অ্যাকচুয়ালি তার ইনফরমেশনসগুলো বুদ্ধিস্ট চাইনিজ পিলগ্রিমস যারা ছিল, ধরো ফাহিয়েন, হিউয়েনসাং, এদের যে ডকুমেন্টসগুলো ছিল তার ওপরে বেস করে তিনি আমাদের হিস্ট্রি লিখছিলেন বা হিস্ট্রিটাকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছিলেন। সো দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 4-5 সেঞ্চুরি সি, তখন থেকে আমাদের হচ্ছে ওই সময়কার হিস্ট্রি। তো তিনি কোনোদিন ভাবতেই পারেননি যে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি ওয়াজ অ্যাকচুয়ালি ব্যাকিং আপ টু 3000 বিসি। ওটা কোনোদিন উনি ভাবতেই পারেননি। উনি দেখলেন যে 4th-5th সেঞ্চুরিতে তো ওটা বসছেই না, এই যে সিলসগুলো তিনি পেয়েছেন। বা ইনফ্যাক্ট আরেকটা এটা বলে যে এই যে মহেঞ্জোদারো ইজ অ্যাকচুয়ালি বলা হয় যে হিপ অফ ডেড রিমেন্সের যে হিপ, সেটাকেই মহেঞ্জোদারো বলা হয়। তো তিনিও কিন্তু এই হারাপ্পান সিটি আগেও দেখেছিলেন। ইনফ্যাক্ট 50 years ব্যাক, বিফোর আমাদের দয়ারাম সাহানি ফাউন্ড আউট দ্য রুইন্স অফ হারাপ্পা ইন 1921, প্রায় 50 বছর আগে 1870s তিনি এইগুলো জানতে পেরেছিলেন। কিন্তু তিনি যখন এটাকে হিস্ট্রির মধ্যে বসাতে চাইছিলেন, কোনো লজিতে ফিট করছিল না। তখন তার স্টার্টই তো ছিল হচ্ছে 4th century অনওয়ার্ডস। তাহলে এই 3000 বিসি তো ঢোকেই না তার ভেতরে। এই কারণের জন্য হি ডিড নট পে এনি ইন্টারেস্ট, তিনি ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীকালে যখন ব্রিটিশরা 1800s-এ যখন তারা রেলওয়ে স্টার্ট করলো, এই রেলওয়ে লাইন একদিন তৈরি হচ্ছিল বিটুইন সিন্ধ অ্যান্ড মুলতান। তো যখন এই তৈরি হয়, সেখানকার ইঞ্জিনিয়ার্সরা দেখলো যে দেয়ার আর সার্টেন, মানে একদম সেম দেখতে ব্রিক্স, যেগুলো হচ্ছে ওই লোকাল মানুষেরা নিয়ে আসে। তারা অলরেডি একটা এরকম ঢিবি ছিল, সেখান থেকে অলরেডি ব্রিক্স নিয়ে এসছে। সেখান থেকে তারা অলরেডি নিজেদের বাড়িঘরও তৈরি হয়েছে কিছু কিছু। এবং এখন যখন এই রেলওয়ে ট্র্যাকের জন্য যে ব্রিক্সগুলো দরকার, সেখান থেকেই নিয়ে আসছে। তো এইখান থেকে সন্দেহ জাগে। আর তারপরে ইন দ্য ইয়ার অফ 1921 ডিটেলড এক্সকাভেশন স্টার্ট হয়। এর আগে কিন্তু আমাদের এখানে কিন্তু এক্সকাভেশনস হতো, মিড 19th century থেকেই কিন্তু এক্সকাভেশন স্টার্ট হয়। কিন্তু এই জায়গাকার এক্সকাভেশন অনলি ইন দ্য 20th century আমরা দেখি যে স্টার্ট হয় আন্ডার জন মার্শাল। কিন্তু জন মার্শালেরও একটা ড্রব্যাক ছিল। তিনি কি করতেন, তিনি হচ্ছেন হরাইজন্টাল লাইনে তিনি এক্সকাভেট করতেন। আমরা যখনই কোনো একটা সাইট এক্সকাভেট করি, আমাদেরকে ভার্টিক্যাল লাইনসে স্ট্র্যাটিফাই করতে হয়, মানে আমরা ওপর থেকে নিচে যাই। তাহলে আমরা বুঝি যে যত নিচের দিকে আমরা আর্টিফ্যাক্টস পাবো তত সেটা পুরনো। কিন্তু মার্শাল কি করতেন, তিনি হরাইজন্টাল লাইনে এক্সকাভেট করতেন, যেটাকে পরবর্তীকালে আর একজন এএসআই এর খুব ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব আছেন, তার নাম হচ্ছে ভিলার, REM ভিলার। তিনি সেটাকে রেকটিফাই করেছিলেন। এবং এই কারণের জন্য আজ আমাদের ASI মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু ইজ ওয়ান অফ দ্য লিডিং আর্কিওলজিক্যাল অফিস ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আমাদের এখানে কিন্তু খুব ভালো করে এইগুলো হয়ে থাকে। সো দিস ইজ এ স্মল স্টোরি অ্যাবাউট দ্য ডিসকভারি অফ দিস ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবং যেহেতু হারাপ্পা ওয়াজ দ্য ফার্স্ট সাইট যেটাকে প্রপারলি এক্সক্যাভেট করা হয়েছিল, এই সিভিলাইজেশনটাকে আমরা অনেক সময় হারাপ্পান সিভিলাইজেশন হিসাবেও ধরে থাকি। সো উইথ অল দিস ব্যাকগ্রাউন্ড, এবার আমরা কোথায় যাব? দ্য নেক্সট থিং দ্যাট উই উইল ডু ইজ টক অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাউন প্ল্যানিং। টাউন প্ল্যানিংয়ের মধ্যে আমরা কি কি দেখব? নাম্বার 1, যদি তোমরা এই পিকচারটাকেই দেখবে এইটা একটা যদি সিটি হয়, দিস ইজ বেসিক্যালি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মহেঞ্জোদারো। তো এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই যদি তোমরা দেখো, কিছু কিছু অলরেডি ক্যারেক্টারিস্টিক্স তোমাদের চোখের সামনে। নাম্বার 1 হচ্ছে মোস্ট অফ দিস সিটিজ তারা হচ্ছে ভেরি ক্লোজ টু দ্য রিভার হতো। এটা একটা রিভার, এটার কিন্তু খুব কাছে আমাদের এই সিটিটা, নাম্বার 1। নাম্বার 2, যদি ভালো করে একটুখানি লক্ষ্য করো তোমরা, দ্য এন্টায়ার সিটি একটা কিন্তু আউটার ওয়াল দিয়ে ঘেরা। এই পুরোটা কিন্তু একটা ওয়ার্ল্ড সিটি, ঠিক আছে, যেখানে বিভিন্ন গেটওয়েজ রয়েছে যেখান থেকে মানুষেরা ঢুকতে পারে। ইনফ্যাক্ট অন অল দ্য সাইডস ইউ উইল হ্যাভ গেটস। কিন্তু
চারিদিকে একটা ওয়াল থাকতো, একদম হাই ওয়াল। তার কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে এই ওয়ালটা হচ্ছে কোনো এনিমি যদি ইনভেড করে সেখান থেকে সাহায্য করবে টু ডিফেন্ড দ্য এন্টায়ার সাইট বা সিটি। আর একটা হচ্ছে ইন দিস রিভার অফেন ওটা হচ্ছে কি না ফ্লাড প্রোন হতো, জল উপছে যেত। তো যাতে জল উপছালেও ডিরেক্টলি সিটির মধ্যে ঢুকবে না, কিছুটা আগে এই ওয়ালটা ডিফেন্ড করবে, তারপরে যদি আরও বেশি জল হয় তখন সেটা সিটির মধ্যে ঢুকতে পারবে। বাট ততক্ষণে অ্যাটলিস্ট মানুষেদের একটুখানি টাইম পেয়ে যাবে টু মুভ টু দ্য সেফার সাইড। তো এই কারণের জন্য এই ওয়ালটা দেয়া হতো। এবারে এই ওয়ালটা অনেক সময় একটা ওয়াল হতো চারিদিকে, অনেক সময় দুটো, অনেক সময় তিনখানা ওয়ালও আমরা দেখতে পেয়েছি। এই ওয়ালের পরে যদি নেক্সট ইম্পর্টেন্ট জিনিস দেখো, সেটা হচ্ছে দ্য এন্টায়ার সিটি উড বি ডিভাইডেড ইন্টু টু পার্টস, দ্য সিটাডেল অ্যান্ড দ্য লোয়ার টাউন। সিটাডেল হচ্ছে একটা রেজড প্ল্যাটফর্মের ওপরে, এইখানে যদি দেখো এই পোর্শনটা, এইটা হচ্ছে আমাদের আপার সিটি অফ দ্য সিটাডেল। সিটাডেল হচ্ছে একটা রেজড প্ল্যাটফর্মের ওপরে তারা মাটির ঢিবি, সেটার ওপরে বিল্ডিংসগুলোকে তৈরি করতো। তার কারণ এই সিটাডেলে যাবতীয় ইম্পর্টেন্ট যা বিল্ডিংসগুলো আছে সেগুলো হতো। যদি প্রিস্ট বলো, বিজনেসম্যান বলো, তাদের যে বাড়িগুলো, পাবলিক প্লেসেস যেগুলো, সেগুলো সব হচ্ছে এই সিটাডেলে পাওয়া যেত। আর নিচের দিকটা হচ্ছে এই পুরো এরিয়াটা হচ্ছে আমাদের লোয়ার টাউন, বা যেটাকে আমরা রেসিডেন্সিয়াল ইউনিট বলে থাকি। এখানে হচ্ছে কমন মানুষদের বাড়িগুলো। নেক্সট যদি তোমরা দেখো যে এইখানে কিন্তু একটা ওয়েল ডেভেলপড স্ট্রিট আছে, এই যে আমাদের স্ট্রিট, এছাড়াও একটা গ্রিড প্যাটার্নে দ্য এন্টায়ার টাউন প্ল্যানিং ইজ বিন ডান। একটা ফিক্সড প্যাটার্ন আছে, কিন্তু এরকম না যে বাড়িগুলোকে যেখানে সেখানে যা তা ভাবে তৈরি করা হতো, একদমই না। এখানে না একটা ফিক্সড প্যাটার্ন, প্রপার প্ল্যানিংয়ে তুমি দেখবে এই পুরো সিটিটাকে বা এই সাইটটাকে তৈরি করা হয়েছে। সো আমরা এই আরবান সাইটসগুলোতে প্রপার ড্রেনেজ পাবো, প্রপার স্ট্রিটস পাবো, দ্য হাউসেস সেটাকেও সুন্দর করে তৈরি করা হয়েছে উইথ দ্য লোকেশন। মাথায় রাখবে লোকেশন ইজ হোয়াট, নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, সেটা কিন্তু সেমি অ্যারিড রিজিয়ন। ওকে, তো ওই সেমি অ্যারিড রিজিয়নে কেমন বাড়ি হলে সুবিধা হয় সেটা মাথায় রেখে ওরা বাড়ি তৈরি করতো। এবং শুধু সেটা না, সিটাডেলে আমরা কিছু ইম্পর্টেন্ট বিল্ডিংস পাবো, যেরকম ধরো গ্রেট বাথ বা হচ্ছে গ্র্যানারিজ। এগুলো হচ্ছে পাবলিক প্লেসেস। গ্র্যানারি হচ্ছে গ্রেনস স্টোর করার জন্য যে জায়গাটা, আর গ্রেট বাথ হচ্ছে এক কথা এখনকার সুইমিং পুল। ঠিক আছে, কিন্তু সেই সুইমিং পুলটা রিক্রিয়েশনের জন্য না, সেরিমনিজ বা কিছু রিচুয়ালস, পুজো অর্চনা এইসবের জন্য সেটাকে ব্যবহার করা হতো। তো এইগুলো হচ্ছে একটা ওভারভিউ অফ দ্য টাউন প্ল্যানিং। এবারে আমরা একটুখানি ছোট ছোট করে টাউন প্ল্যানিংয়ের এলিমেন্টসগুলোকে একটু বুঝি। নাম্বার ওয়ান হচ্ছে স্ট্রিটস। স্ট্রিটসগুলোকে যদি তোমরা দেখো, দে আর বেসিক্যালি ইন স্ট্রেট লাইন, আর একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলসে কাটতো, thus giving us what? Giving us a grid pattern. এই গ্রিড প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ এক হচ্ছে গ্রিড প্যাটার্নের জন্য খুব ইজিলি অ্যারাউন্ড দ্য সিটি আমরা মুভ করতে পারি। তখন কিন্তু ওরকম তোমাদের মতন 2 চাকা 4 চাকা এগুলো হতো না। দে ইউজ টু বি কার্টস, অ্যানিমাল ড্রন কার্টস, সেটা অক্স হতে পারে, বাফেলো হতে পারে, এইগুলো। তো এই কারণের জন্য এই রেক্ট্যাঙ্গুলার বা রোডস তারা হচ্ছে কি করতো না, তারা হচ্ছে এরকম সিমেট্রিতে যেত, গ্রিড প্যাটার্ন তৈরি করতো। আর সেই কারণের জন্য পুরো সিটিটাই হচ্ছে ছোট ছোট রেক্ট্যাঙ্গুলার ব্লকসে ভাগ হয়ে যেত। বার্ন্ট ব্রিক্স দিয়ে এইগুলোকে তৈরি করা হতো। তোমরা এই ছবিগুলোতেই দেখতে পারবে, আই গেস এই ছবিটা সবচেয়ে ভালো করে দেখা যাচ্ছে, এরকম বার্ন্ট ব্রিক্স দিয়ে তৈরি করা হতো। আর হচ্ছে কি, অনেক জায়গায় আমরা কিন্তু ইভেন ল্যাম্প পোস্টও দেখতে পেয়েছি, প্রপার ইন্টারভ্যালে ল্যাম্প পোস্ট দেখা গেছে, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, মানে সেই সময়ও রাতেবেলা কিন্তু লাইট জ্বলতো। ওকে, ডাস্টবিনস পাওয়া গেছে। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস না, হারাপ্পান সিভিলাইজেশন, হয়তো এটা মানে ইট ওয়াজ ওয়ে ব্যাক ইন দ্য 3000 BCE। মানে বুঝতেই পারছো সেই সময় এই কনসেপ্ট অফ ক্লেনলিনেস,
স্যানিটেশন, এগুলো আমরা এক্সপেক্ট করি না। আমরা তো আজ পর্যন্ত আমাদের আশেপাশে যদি আমরা দেখি যে ড্রেনসগুলো আছে, হয়তো পুজোর আগে আর নয়তো ইলেকশনসের আগে পরিষ্কার করা হয়, ইজন্ট ইট? ইনফ্যাক্ট ইভেন আমাদের বাড়ির ড্রেনগুলোকেও হয়তো আমরা রেগুলারলি পরিষ্কার করি না সেরকমভাবে। কিন্তু এখানে যদি তোমরা দেখো, এই যে সেন্স অফ স্যানিটেশন, ক্লেনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং থাকা, এই জিনিসটা কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষদের মধ্যে ছিল। নাম্বার ওয়ান হচ্ছে দ্য ডাস্টবিনস। এই ডাস্টবিনসগুলোকে রাস্তার সাইডে সাইডে আমরা পেতাম, যাতে হচ্ছে তারা নোংরা জিনিসগুলোকে রাস্তায় না ডাস্টবিনসে ফেলবে। অ্যান্ড এরপরে আর একটা জিনিস যেটা তোমরা দেখবে, সেটা হচ্ছে দ্য ড্রেনস। ড্রেনেজ সিস্টেম যদি আমরা দেখি, এই ড্রেনেজ সিস্টেমটা হচ্ছে ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড পার্ট অফ দ্য টাউন প্ল্যানিং। কীরকম ড্রেন হতো, যদি তোমরা এই পিকচারটা দেখো, এখান থেকে একটা আইডিয়া লাগিয়ে নিতে পারবে। এইটা আমাদের রাস্তা, ঠিক আছে? দিস ইজ দ্য রোড। রোডের ঠিক পাশে এইগুলো হচ্ছে আমাদের হাইড্রেন। এই পুরো যে মোটা যে এটা দেখছো, এটা হচ্ছে আমাদের হাইড্রেন। সো ইন্দাস ভ্যালিতে দু রকমের ড্রেন হতো। নাম্বার ওয়ান হচ্ছে দিস, এটা হচ্ছে মেন ড্রেন, যেটা হচ্ছে রাস্তার ঠিক গা ঘেঁষে এই ড্রেনটা যাবে। অ্যান্ড দেয়ার ইউজ টু বি স্মলার ড্রেনস, এই যেগুলো হচ্ছে এভরি বাড়ি থেকে ছোট ছোট ড্রেনস বেরোতো, আর তারা হচ্ছে এই মেন ড্রেনটাতে এসে তারা জয়েন করতো। আর এই ড্রেনগুলো কোথা থেকে বেরোতো? ছোট ড্রেনগুলো বাথরুম, কিচেন দুটো থেকেই এই ছোট ছোট ড্রেনগুলো আসতো, অ্যান্ড দে ইউজ টু জয়েন উইথ দ্য বিগার ড্রেন। সো এভরি কিচেন অ্যান্ড টয়লেট উড বি কানেক্টেড উইথ দ্য গাটার্স অন দ্য স্ট্রিট। গাটার্স হচ্ছে ওই বড়ো যে হাইড্রেন যেটাকে আমরা বলে থাকি, আর ছোট ছোট ড্রেন এসে তাদের সাথে সেটা জয়েন হতো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি না, স্টোন স্ল্যাব দিয়ে এই ড্রেনসগুলোকে কাভার করে রাখা হতো। এরকম না যে আমাদের এখানেও এখন দেখবে অর্ধেক ড্রেনসগুলো দে আর অল ওপেন ইভেন ইন দিস 21st সেঞ্চুরি, বাট তারা জানতো যে ওপেন ড্রেনস আর নট ভেরি হেলদি। তো তাই জন্যে দে ইউজ টু বি বিগ অর স্মল, এরকম স্টোন স্ল্যাবস দিয়ে তারা ড্রেনসগুলোকে চাপা দিয়ে রাখতো। ইন্টারেস্টিংলি শুধু যে স্টোন স্ল্যাবস তারা ব্যবহার করতো টু কাভার দ্য ড্রেন সেটা না, মাঝে মাঝে তাদের মধ্যে ম্যানহোলেরও সিস্টেম ছিল, যাতে সেই ম্যানহোলটার মতন ওই গর্তটাকে খুলে তারা রেগুলার ইন্টারভেলে ড্রেনগুলোকে পরিষ্কার করতে পারে। এই যে আমি একটু আগে বললাম যে সেন্স অফ ক্লেনলিনেস আর স্যানিটেশন যদি মানে আমরা যদি কম্পেয়ার করি, ইভেন এই 3000 BCE-তে the Indus people had more knowledge than us in the 21st century. এছাড়াও আমরা দেখব সেভারাল সিভেজ পাইপস, তারা হচ্ছে ওয়াটার নিয়ে আসতো ফ্রম টয়লেটস অ্যান্ড কিচেন, আর সেটা চলে যেত একদম টু দ্য রিভার অর টু দ্য সি। সো একটা গ্রিড প্যাটার্নে স্ট্রিটস আর ড্রেনস এরকম গ্রিড প্যাটার্নে তারা তৈরি করা হতো, যাতে ছোট ছোট এরকম রেক্ট্যাঙ্গুলার ব্লকস তৈরি হয়ে যায় ইন দ্য এন্টায়ার সিটি। তো এইটা হয়ে গেল আমাদের ড্রেনস অ্যান্ড স্ট্রিটস। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে মানুষদের থাকার জায়গা, দ্য লোয়ার টাউন। দ্য লোয়ার রিজিয়ন, এটা হচ্ছে যেটাকে আমরা লোয়ার টাউনও বলে থাকি। এখানে হচ্ছে মানুষদের রেসিডেন্সিয়াল হাউসেস থাকতো। কীরকম হাউসেস? আবার সেই একই, আমি আগেই বলেছি একটা স্ট্র্যাটিফিকেশন রয়েছে, একটা সোশ্যাল ডিফারেন্সেস রয়েছে, রিচ পুয়ার। তো তাই জন্যে রিচ পিপলরা হচ্ছে বড় বড় বাড়িতে থাকতো, অনেক রুমস থাকতো, আর পুয়ার পিপলরা তারা হচ্ছে ছোট ছোট বাড়িতে থাকতো, ঠিক আছে? আর সিটাডেলে, যেটা হচ্ছে রেজড প্ল্যাটফর্মের উপরে, সেখানে আমরা প্রিস্ট বা হায়ার ক্লাস মানুষদেরকে থাকতে দেখতাম। আবার এরা দুজনেই কিন্তু বেশি ইম্পর্টেন্ট দ্যান দ্য কমন পিপল, তো এই কারণের জন্য তারা হচ্ছে সিটাডেলে থাকতো। এবার হাউসেসগুলোকে কিভাবে তৈরি করা হতো? অলং দ্য স্ট্রিট, রাস্তার সাইডে সাইডে, তোমরা যদি এখানেই দেখো, এইটা হচ্ছে আমাদের রাস্তা, আর ঠিক রাস্তার সাইডে আমাদের এই পুরো বাড়িটা, ঠিক আছে? তো রাস্তার সাইডে সাইডে আমরা বাড়িগুলো পেতাম, যাতে কি একটা ব্লক, একটা গ্রিড প্যাটার্নে বাড়িগুলোকে তৈরি করা যেতে পারে। সো স্ট্রিটস, আর তারা হচ্ছে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলস এরকম কাটতো, আর এই স্ট্রিটসের গায়ে গায়ে এরকম তোমরা বাড়ি দেখতে পাবে। সো ইট ওয়াজ অলসো লেড ইন দ্য সেম গ্রিড
প্যাটার্ন। এবারে যদি আমরা বাড়ির ভেতরে দেখি, ইন্টারেস্টিং ব্যাপার যেটা বাড়িগুলোর, সেটা হচ্ছে দেখবে এই বাড়ির মাঝখানে কি আছে, এই জায়গাটা ইজ দ্য কোর্টইয়ার্ড, উঠোন। ঠিক আছে, কীরকম হতো, বাড়ির মাঝখানটা একটা এরকম উঠোন থাকতো, তার চারিপাশে হচ্ছে ঘরগুলো থাকতো। আমাদের এখানকার অনেক সময় ওই জমিদারদের বাড়ি, বনেদি বাড়িতে গেলে এই কনসেপ্টটা পাই, মাঝখানে খালি একটা উঠোন, তার চারিপাশে হচ্ছে রুমস। ঠিক সেম কনসেপ্টে আমরা এখানেও কিন্তু ঘরগুলোকে দেখতে পারি। এবারে এই একটা রুম যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তাদের পার্সোনাল স্পেস, কিন্তু তাদের যাবতীয় যে ফ্যামিলি টাইম যেটা, সেটাই কোর্টইয়ার্ডে তারা কাটাতো। আর বাড়িতে ঢোকার সময় আমাদের কি হয়, আমরা দরজা খুললাম আর একটা স্টেপ নিলাম, বাড়ির ভেতরে ঢুকে গেলাম, এরকম নয়। কিন্তু এদের কি হতো, মেন দরজা খুললে একটা এরকম ফ্রি স্পেস পাওয়া যেত। এই ফ্রি স্পেসের মধ্যে দিয়ে ঢুকে তারপরে তুমি হচ্ছে ওই কোর্টইয়ার্ডের মধ্যে যেতে পারতে। এটা কেন, এটা হচ্ছে প্রাইভেসির জন্য, যাতে মানুষেরা যে বাইরে থেকে আসছে সরাং দরজা খুললো আর ভেতরে কি হচ্ছে সেগুলো সব দেখে নিল, সেটা হতো না। তাদের একটা বাইরের দরজা থেকে একটা ফ্রি স্পেস হতো, সেটার মধ্যে দিয়ে ঢুকে তারপরে তারা তাদের প্রাইভেট লাইফে বা তাদের বাড়ির ভেতরে ঢুকতে পেত। সো এইখান থেকে বোঝা যায় যে আমাদের থেকে কতটা অ্যাডভান্স ছিল দ্য ইন্দাস ভ্যালি পিপল। আর হচ্ছে এই হাউজেসগুলো যদি আমরা আরেকটু ভালো করে যদি দেখি, এই হাউজেসগুলো আবার হচ্ছে এই ডোমেস্টিক হাউজেসগুলো হচ্ছে দেখো একতলা বা দোতলা, ডিপেন্ডিং আপন আমি রিচ না পুয়ার সেরকম হতো। মাল্টিপল রুমস হতো, আবার মাল্টিপল রুমস মানে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, ডিপেন্ডিং আপন মাই ইকোনমি, আমি রিচ না পুয়ার। তাছাড়াও হচ্ছে মিনিমাম ভেন্টিলেশন করা হতো, তার কারণ হচ্ছে ডোরস বা উইন্ডোজগুলো বাইরের দিকে খুব কম হতো, আর হলেও সেটা হচ্ছে সেকেন্ড স্টোরেতে তোমরা দেখতে পাবে, নট ইন দ্য ফার্স্ট স্টোরে। মেন দরজা আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট নিচের যে স্টোরেটা থাকতো, নিচের যে তলাটা থাকতো, সেখানে আমরা উইন্ডোজ খুব কম দেখি, ওপর তলাতে উইন্ডোজ থাকে। এবং কেন, আবার সেই একই কনসেপ্ট, যাতে প্রাইভেসিটা বজায় রাখতে পারতো। আর বিল্ডিং ম্যাটেরিয়াল যদি আমরা দেখি, বার্নড ব্রিক্স, আবার সেই সেম বার্নড ব্রিক্স। এছাড়াও আমি যদি একটু আগে যাই, বার্নড ব্রিক্সের সাথে হচ্ছে মোটর, আর একটা হচ্ছে জিপসাম হচ্ছে সিমেন্টের মতন কাজ করতো, আর হচ্ছে মাড মোটরস, মাড দিয়ে হচ্ছে ওই ব্রিক্সগুলোকে এক জায়গায় জড়ো করার জন্য মাড ব্যবহার করা হতো। বার্নড ব্রিক্স ব্যবহার করা হতো ইনস্টেড অফ স্টোনস ইন অর্ডার টু বিল্ড দ্য হাউজেস। সো এছাড়াও আর কি বিল্ডিং ম্যাটেরিয়াল আছে, আর একটা বিল্ডিং ম্যাটেরিয়াল যেটা, সেটা হচ্ছে ডোরস আর উইন্ডোজের জন্য আমরা কি করতাম না, উড ব্যবহার করতাম। তাহলে যদি আমি বিল্ডিং ম্যাটেরিয়াল দেখে থাকি, আমাদের কি কি আসছে, জিপসাম, মাড মোটর, এছাড়াও হচ্ছে বার্নড ব্রিক্স ডেফিনেটলি, আর হচ্ছে কি উড দিয়ে দরজা জানলা এইগুলো তৈরি করা হতো, ফ্রেমগুলোকে তৈরি করা হতো। আর প্রাইভেসি মেনটেন করার জন্য আমরা সবসময় দেখি যে ডোরস বা উইন্ডোজগুলোকে, দেখো ডোরস বা উইন্ডোজ বা হার্ডলি এভার ফিক্সড অন দ্য আউটার ওয়ালস, বাইরের দেওয়ালে ডোরস বা উইন্ডোজ হতোই না। ডোরস বা উইন্ডোজ হচ্ছে ভেতরের ওয়ালে হতো, সেকেন্ড স্টোরেতে হতো, যাতে প্রাইভেসিটাকে তারা মেনটেন করতে পারতো। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা এখানে দেখতে পাবে, একটা হাউসে না একটা স্পেশাল রুম থাকতো, যেখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু বাইরের দিকে হতো, আর সেটা হচ্ছে কি না, একটা কুয়ো থাকতো, ওয়েল থাকতো। তার কারণ একটু আগে আমি বললাম, লোকেশন যদি আমরা দেখি, লোকেশনটা কি না সেমি অ্যারিড রিজিয়ন, তো আশেপাশে যে লোকেরা, পাসার্স বাই যারা, ধরো আমার বাড়ির সামনে দিয়ে যে যাচ্ছে, তার হতেই পারে জল পিপাসা পেয়েছে, তো সে কি করবে, বাড়ির ভেতরে এসে জল না চেয়ে এই বাইরের যে রুমটা রয়েছে, যেখানে এই ওয়েলটা রয়েছে, সেখান থেকে তারা ফ্রিলি ওয়েলের থেকে ওয়াটার নিতে পারবে, এবং তারা থর্স্টি মানে তাদের পিপাসাও মিটে যাবে, প্লাস আমার প্রাইভেসিও বজায় রইল। এই কারণের জন্য এইটা একটা স্পেশাল রুম হতো ইন অলমোস্ট এভরি হাউসেস। বলা হয় মহেঞ্জোদারোতে অলমোস্ট মোর দ্যান 400 ওয়েলস পাওয়া গেছিলো।
সো বোঝা যায় তার মানে যে কত ওয়েলস তৈরি করা হয়েছিল। এভরি হাউস ইউজ টু হ্যাভ অলমোস্ট ওয়ান ওয়েল ইন দেম। তো এইটা হয়ে গেল আমাদের ডোমেস্টিক হাউসেস। নেক্সট যদি আমরা দেখি লোয়ার টাউন তো হলো, হোয়াট অ্যাবাউট দ্য সিটাডেল? সিটাডেল আমি আগেই বলেছি এটা একটা রেজড প্ল্যাটফর্মের মধ্যে হতো, আর হচ্ছে যাবতীয় যে ইম্পর্টেন্ট বিল্ডিংসগুলো সেইগুলো হচ্ছে সিটাডেলে আমরা পাই। তো অ্যারাউন্ড এই সময় দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা বোথ হারাপ্পা এবং মহেঞ্জোদারোতে দেখতে পাই, যদিও বা ফার্স্টেরটা আমরা মহেঞ্জোদারোতে দেখতে পাই, সেকেন্ড যেটা আমরা ডিসকাস করব সেটা হারাপ্পা মহেঞ্জোদারো দুটোতেই তোমরা দেখতে পাবে। নাম্বার 1 হচ্ছে দ্য গ্রেট বাথ। এই গ্রেট বাথ যখনই বলবে মাথায় রাখবে চোখ বন্ধ করে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে এই গ্রেট বাথ দেখা গেছিল। এটা কিছুই না, একটা যেরকম পিকচারে দেখা যাচ্ছে, ইট ইজ বেসিক্যালি এখনকার প্রেজেন্ট ডে সুইমিং পুলের মতন। মাঝখানে একটা ট্যাঙ্ক আছে, এখানে ওয়াটার রাখা হতো, এবং এই ট্যাঙ্কটা কি না ব্রিক ওয়ার্ক, পুরোটাই হচ্ছে ব্রিক্স দিয়ে তৈরি, আবার সেই একই বার্নড ব্রিক্স। আর একটা স্পেশাল জিনিস যেটা এই ব্রিক্সগুলোর এভরি সাইড যে ব্রিক্সগুলো পাওয়া গেছে তারা সবাই হচ্ছে সেম ডাইমেনশনের, লেন্থ ব্রেথ হাইট যাই বলো না কেন সব কটা হচ্ছে সেম। যেখান থেকে অ্যাকচুয়ালি ওই কনসেপ্ট অফ গভর্নমেন্ট যেটা দেখেছিলাম না আমরা, সাম কাইন্ড অফ গভর্নমেন্ট শুড বি দেয়ার ইন সিভিলাইজেশন, এই কনসেপ্টটাতে আমরা আসি যে কেউ তো ছিল, যে ছিল হচ্ছে এই সব মানে এই সব সাইটগুলোর মাথা, যে হচ্ছে এরকমভাবে এত বড় পরিমাণে এত ব্রিক্স তৈরি করিয়েছিল। আদারওয়াইজ তোমরা নিজেরাই ভাবো, একটা সাইট যেটা কথাই বলতে ধরো লোথাল যেটা গুজরাটে, আর একটা হচ্ছে হারাপ্পা যেটা প্রেজেন্ট ডে এখন পাকিস্তানে, তাদের দুজনকার মধ্যে এতটা ডিস্টেন্স মানুষেরা বুঝলো কিভাবে যে লোথালে কথায় বলছি ধরো 4/6 ব্রিক্স তৈরি হচ্ছে, যে তারাও সেমভাবেই হচ্ছে ব্রিক্স তৈরি করছে। দের হ্যাজ টু বি সামওয়ান যে হচ্ছে মাথা, সে হচ্ছে সব এরকম, যেরকম ধরো এখন আমাদের গভর্নমেন্ট একটা ধরো 20 টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম 20 টাকা হবে, কেরালাতে গেলেও সেই একই 20 টাকা তুমি পাবে, এবং 20 টাকার ভ্যালুও সেম। এটা কেন হয়? বিকজ আমাদের একটা গভর্নমেন্ট আছে যে হচ্ছে সব কিছু জিনিসটাকে দেখরেখ করে। তাহলে এখানেও সেই জিনিসটা করেছিল নিশ্চয়ই, সেই কারণের জন্য সব ব্রিক্সের মানে পরিমাপ একই, মাপগুলো সব সেম হয়। এনিওয়েজ সেটা আমরা আবার পরে ডিসকাস করব, কিন্তু এখন যদি আমরা এই গ্রেট বাথকে দেখি, they were made out of, it was made out of কি না burnt bricks. নাম্বার 2 হচ্ছে মেজারমেন্ট 11.88 by 7.1 মিটার্স, আর ডিপ বা ডেপথ হচ্ছে 2.43 মিটার্স। তো এইটা হচ্ছে এই ট্যাঙ্কের যে মেজারমেন্ট সেটা। এবার তোমরা ট্যাঙ্কের দু পাশটা দেখো, এই পাশ আর এইখানে এই পাশ। তো দেয়ার আর ফ্লাইটস অফ স্টেপস, দুটো সিঁড়ি আছে যেটা আমরা এই সারফেসের ওপরে আসতে পারি। আর বলা হয় যে এই সারফেসের ওপরে ছোট ছোট রুমস ছিল, এই রুমসগুলোতে চেঞ্জিং রুমের মতো। তো যদি ধরো কেউ এখানে ধরো জলে ধরো ডুবেছে বা ধরো স্নান করেছে, সে হয়তো এখানে এসে এই সাইডে ছোট ছোট রুমস থাকতো, সেখানে সে চেঞ্জ করতে পারতো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট কীভাবে জলটাকে আনা হতো, কাছাকাছি একটা ওয়েল ছিল, সেখান থেকে জলটাকে আনা হতো, আর তারপরে হচ্ছে এই কর্নার থেকে একটা ড্রেন থাকতো, সেখান থেকে জলটাকে বার করে দেওয়া হতো। আর ভেতরে ওয়াটার টাইট করার জন্য আমরা একটু আগে পড়লাম জিপসামের মতন সিমেন্ট ব্যবহার করা হতো। তো এই জিপসাম সিমেন্ট দিয়ে হচ্ছে এটাকে ওয়াটার টাইট করা হতো। কেন ব্যবহার করা হতো গ্রেট বাথ? গ্রেট বাথ হচ্ছে রিচুয়ালস সেরিমনিজের সময়, যেরকম ধরো এখন আমরা গঙ্গাতে গিয়ে ডুবকি লাগাই, ঠিক সেরকমই হচ্ছে গ্রেট বাথ। গ্রেট বাথে তারা এসে হোলি বাথ বা হচ্ছে স্নান করে থাকতো ডিউরিং তাদের কোনো ফেস্টিভ্যাল হলো, কোনো সেরিমনি হলো সেই। তো এটা একটা সেক্রেট জায়গা ছিল, অ্যাকচুয়ালি হোলি প্লেস ছিল ফর দ্য ইন্দাস পিপল। নাম্বার 2 যেটা আমরা পড়বো এই পার্ট অফ দ্য সিটাডেল, সেটা হচ্ছে আমাদের গ্র্যানারি। গ্র্যানারি হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট বিল্ডিং ইন মহেঞ্জোদারো, যেটা হচ্ছে তোমরা মানে মেজারমেন্ট দেখেই বুঝতে পারবে 45.71 মিটার্স লং অ্যান্ড ইট ওয়াজ 15.23 মিটার্স ওয়াইড।
আর এই পিকচারে যেটা তোমরা দেখছো, দিস ইজ দ্য 6 গ্র্যানারিজ অ্যাট হারাপ্পান সিটাডেল যেটা ছিল, সেখানে 6খানা গ্র্যানারি ছিল। সো এইটা হচ্ছে হাফ অফ দ্যাট, যেটা একদমই এখন ভেঙে রুইন্স হয়ে গেছে। বা তোমরা বুঝতে পারবে এই 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 এক একটা হচ্ছে তোমার গ্র্যানারিজের জায়গা। সো ইচ গ্র্যানারি তারা হচ্ছে 15.23 মিটার্স টু 6.09 মিটার্স হতো। আর রিভারের খুব কাছে, কেন আবার? যাতে হচ্ছে এই গ্র্যানারি থেকে গ্রেনস যদি আমাকে কিছু এক্সপোর্ট করতে হয়, তাহলে খুব ইজিলি আমি রিভারের দ্বারা সেটাকে এক্সপোর্ট করে দিতে পারবো। তো খুব একটা বেশি আমাকে এই গ্রেনসগুলোকে ট্রান্সপোর্ট করতে হবে না। আর এই গ্রেনস বা এই গ্র্যানারিজের সাদার্ন পার্টে আমরা দেখি যে একটা এরকম উঁচু প্ল্যাটফর্মের মতন ছিল। এই প্ল্যাটফর্মটা তারা হচ্ছে একটা ওয়ার্কিং স্পেস মতন। কেন? গ্রেনসগুলোকে থ্রেস করতে হয়। তো ওই দেখবে যখন ধরো কথায় বলছে আমি ধান চাষ করলাম বা গম চাষ করলাম, গম থেকে কী করতে হবে, ওই মানে প্লান্ট আর গ্রেন ওইগুলোকে আলাদা করতে হয়। তো ওটাকে থ্রেসিং বলা হয়। তো ওই থ্রেসিং করার জন্য আমার একটা ফ্লোর দরকার। তো সেটার জন্য ওই সাদার্ন পার্টে একটা এরকম রেজড প্ল্যাটফর্ম হতো। এছাড়াও এই গ্র্যানারি আর গ্রেট বাথ ছাড়াও আমরা অনেক জায়গায় ফায়ার অল্টার্স দেখেছি। ফায়ার অল্টার্স মানে হচ্ছে যজ্ঞ করার জায়গা, যেখান থেকে বোঝা যেতে পারে যে কোনো রকমের যজ্ঞ বা আগুনকে পুজো করার একটা কোনো বিলিফ হয়তো মানুষের মধ্যে ছিল। তো এইগুলো হচ্ছে সাম অফ দ্য ইম্পর্ট্যান্ট পোর্শনস অফ দ্য সিটাডেল। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। আজ এত অবধি আমি রাখবো। নেক্সট ভিডিওতে আমরা আরও যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে অফ দ্য ইন্দাস ভ্যালি অ্যান্ড দ্য পিপল, সেইগুলোকে আমরা আবার এক্সপ্লোর করব। তো যদি আমার এই ফার্স্ট পার্টটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একই কথা বলি সব কটা ভিডিওর শেষে, প্লিজ ডু লাইক মাই ভিডিও। কমেন্টসে জানাও তোমরা আরও কীভাবে জিনিসগুলোকে দেখতে চাও। আই এম ভেরি থ্যাঙ্কফুল, সত্যি তোমরা কমেন্টসে অনেক কিছু ভালো ভালো জিনিস লেখো। থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবে লিখো যাতে আমরা আরও আইডিয়াস পাই, আমিও যাতে মোটিভেটেড হই তোমাদেরকে আরও ভালো ভালো প্রেজেন্টেশন দেখানোর জন্য। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, তার কারণ শুধু হিস্ট্রি না, অল দ্য সাবজেক্টস যেগুলো তোমাদের প্রিপারেশনে হেল্প করে ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন, সেইগুলোকে পড়ানো হয়। এবং আমি মানে বলতে পারি যে এভরিওয়ান, সবাই কিন্তু খুব খাটে। সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার দ্য ভিডিও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর সেকেন্ড পার্টের জন্য প্লিজ ডু ওয়েট। সেকেন্ড পার্টে উই উইল এক্সপ্লোর দ্য অন্যান্য যে এলিমেন্টসগুলো আছে অফ দ্য ইন্দাস ভ্যালি, সেইগুলোকে আমরা সেকেন্ড পার্টে এক্সপ্লোর করব। Thank you so much.